তাহলে how do organisms reproduce? তাহলে রিপ্রোডাকশন পড়েছিলাম কতটুকু নিয়ে? আচ্ছা, তাহলে রিপ্রোডাকশনের ডেফিনেশন আমাদের হয়ে গেছিল না? ডেফিনেশন হয়ে গেছিল, রিপ্রোডাকশনের পারপাস হয়ে গিয়েছিল, তাই তো? যে রিপ্রোডাকশন করে যে একটা স্পিসিস যাতে এই আর্থে এক্সিস্ট করে থাকে। আর রিপ্রোডাকশনের হচ্ছে তোমার টাইপস আমি বলে দিয়েছিলাম না, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন আর সেক্সুয়াল রিপ্রোডাকশন, তাই তো? আর তাদের ডিফারেন্সও আমি তোমাদেরকে বলেছিলাম। তাহলে প্রথমে চলে আসো অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। ও, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন আর সেক্সুয়াল রিপ্রোডাকশনও হয়ে গেছিল, তাই তো? আজকে হবে টাইপস অফ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, মানে ফিশন। দেখো, অনেক ধরনের অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন আমরা পড়বো। একটা হচ্ছে তোমার ফিশন, বাডিং, স্পোর ফর্মেশন, রিজেনারেশন, ফ্র্যাগমেন্টেশন, ভেজিটেটিভ প্রোপাগেশন। ঠিক আছে, আজকে যতটা কভার করা যায় 10টা পর্যন্ত কভার করতেই হবে। তাহলে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন মানে কি আমরা শিখেছিলাম, যে সিঙ্গেল প্যারেন্ট থেকে উইদাউট গ্যামেট, তারপরে উইদাউট ফার্টিলাইজেশন মানে উইদাউট দা ফিউশন অফ স্পার্ম এন্ড ওভাম, তারপরে হচ্ছে উইদাউট ফর্মেশন অফ জাইগোট, এগুলো ছাড়া যদি একটা সিঙ্গেল প্যারেন্ট থেকে ডাইরেক্ট একটা অর্গানিজম হয়ে যায়, বাবা মা আলাদা করে নেই, শুধু একটাই প্যারেন্ট, তাহলে ওটাকে বলে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। তো ফিশন ফিশন আমরা করবো হচ্ছে যে সিম্পলি একটা অর্গানিজম, এই যে দেখো অ্যামিবার ছবিটা দেখো, অ্যামিবাটা দেখো কিরকম সুন্দর, মাঝখান থেকে হাফ হয়ে ডিভাইড হয়ে দুটা অ্যামিবা হয়ে গেল, তাই তো? তাহলে ব্রেকিং আপ, সিম্পলি দুইটা বা দুইয়ের বেশিও হতে পারে, সেটা হচ্ছে ফিশন। এবার এখানে কিন্তু এক্সাম্পল গুলোই তোমাদের, কনসেপ্ট অত কঠিন না, এক্সাম্পলই হচ্ছে তোমাকে মাথা খাওয়াবে। So in the process of fission, a unicellular organism splits or divides to form two or more new organisms. এটা হচ্ছে ফিশনের টাইপস। এটার দুটো টাইপস আছে, দেখো, একটা হচ্ছে বাইনারি ফিশন আর একটা হচ্ছে মাল্টিপল ফিশন। প্রথমে চলে আসা হচ্ছে বাইনারি ফিশন। বাইনারি, বাই মানে কি? দুই। তার মানে এখানে একটা অর্গানিজম স্প্লিট হয়ে দুটা নতুন অর্গানিজম হবে, দুটা। যদি দুটা নতুন অর্গানিজম হয় তাহলে বাইনারি ফিশন। যে in binary fission the parent organism splits or divides to form two new organisms, টু কিন্তু। এটা হবে, এক্সাম্পল দেওয়া আছে অ্যামিবা, প্যারামেসিয়াম, লিশম্যানিয়া, ব্যাকটেরিয়া, অনেক এক্সাম্পল আমি দিয়েছি, বইতে দেওয়া আছে। এর মধ্যে অ্যামিবা, প্যারামেসিয়াম, লিশম্যানিয়া, এরা সবাই ইউক্যারিওটস। এরা সবাই হচ্ছে ইউক্যারিওটস, মানে একটু অ্যাডভান্স, এরা ইউক্যারিওটস। অন দি আদার হ্যান্ড ব্যাকটেরিয়া কিন্তু প্রোক্যারিওটস, একটু পুরনো টাইপের প্রোক্যারিওটস। আর ওগুলো কিন্তু ইউক্যারিওট। তো যেমন তোমাদেরকে অ্যামিবার বাইনারি ফিশন এখান থেকে পড়তে হবে, এখান থেকে শুরু করতে হবে। যে দেখো, প্রথমে দেখো আগে নিউক্লিয়াসের ডিভিশন হবে। আগে দেখো নিউক্লিয়াসের ডিভিশন হচ্ছে, নিউক্লিয়াস ডিভাইডস ইনটু টু পার্টস।
নিউক্লিয়াস ডিভিশন হওয়াকে ক্যারিওকাইনেসিস বলে। ক্যারিওকাইনেসিস, নিউক্লিয়াস ডিভিশন হওয়াকে ক্যারিওকাইনেসিস বলে। তারপরে সাইটোপ্লাজমের ডিভিশন হচ্ছে, দেখো দেখো সাইটোপ্লাজমটা মাঝখান থেকে কিভাবে ভাঁজ হয়ে সাইটোপ্লাজমটা ডিভাইড হয়ে যাচ্ছে। সাইটোপ্লাজম ডিভাইড হওয়াকে বলা হয় সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস। তাহলে প্রথমে ক্যারিওকাইনেসিস হবে, মানে নিউক্লিয়াসের ডিভিশন হবে, তারপরে সাইটোকাইনেসিস হয়ে দুটো অ্যামিবা তৈরি হয়ে যাবে। এর দেখো, হুম না, এমনি আমি তোমার হচ্ছে ক্যারিওকাইনেসিস সাইটোকাইনেসিস আমি এক্সট্রা করে বললাম। এই তো প্রথমে নিউক্লিয়াসটা ডিভাইড হবে, ওই দুটা নিউক্লিয়াস হলো, তারপরে দেখো কিভাবে সেল মেমব্রেনটা মাঝখান থেকে ভাঁজ হয়ে সাইটোপ্লাজমটা ডিভাইড হয়ে দুটা অ্যামিবা হয়ে গেল। বুঝতে পারলাম? তাহলে যখন একটা অ্যামিবা তখন ম্যাক্সিমাম সাইজে পৌঁছায়, ম্যাক্সিমাম সাইজ অফ দ্য গ্রোথ, প্রথমে নিউক্লিয়াসের ডিভিশন হয়। বাহ, এদের ইয়ে হুম হবেই। কাজ হচ্ছে কোথাও? দেখে এলাম ওই অনেক দুটো তিনটে জায়গায় কাজ হচ্ছে, ওই রেজিস্ট্যান্স যখন ব্যাচ করছিল ও, তিন ভাগ বাড়ি হলো। হুম, তাহলে ম্যাক্সিমাম গ্রোথে পৌঁছালো। তারপরে দেখো দ্য ফার্স্ট নিউক্লিয়াস, প্রথমে নিউক্লিয়াসটা ডিভিশন হবে, নিউক্লিয়াসটা লম্বা হতে থাকবে, তারপরে নিউক্লিয়াসটা ডিভাইড হয়ে যাবে, তারপরে সাইটোপ্লাজমটা ডিভাইড হয়ে দুটো ডটার অ্যামিবা হয়ে যাবে। এই যে এত অব্দি ব্র্যাকেট ক্লোজ করে দাও, এই যে এই নিচ অব্দি, ঠিক আছে? তারপরে দেখো প্যারামেশিয়াম, এই যে দেখো প্যারামেশিয়াম হচ্ছে এই যে এরকম দেখতে, যার লোকোমোশনের জন্য এরকম হেয়ার লাইক স্ট্রাকচার থাকে, এরকম হেয়ার লাইক স্ট্রাকচারকে সিলিয়া বলে, সিলিয়া। এগুলো দিয়ে ওরা কি করে বলতো, সাঁতার কাটে আর ফুড ক্যাপচার। তো প্যারামেশিয়ামও ডিভাইড হবে, দেখো প্যারামেশিয়ামের ডিভিশনটা আবার একটু অন্যরকম। প্যারামেশিয়ামের ডিভিশনটা এই যে দেখো, এটা প্রথমে দেখো এই যে নিউক্লিয়াসটা ডিভিশন হচ্ছে, ওদের না দুটা নিউক্লিয়াস থাকে, একটা ম্যাক্রো আর একটা মাইক্রো, একটা বড় নিউক্লিয়াস একটা ছোট নিউক্লিয়াস। এনিওয়ে, তো বড় নিউক্লিয়াসটাকেই ফলো করো, ছোটটাকে ফলো করার দরকার নেই। দেখো প্রথমে কিভাবে নিউক্লিয়াসটা ডিভিশন হচ্ছে, নিউক্লিয়াসটা ডিভিশন হয়ে দেখো দুটা নিউক্লিয়াস হয়ে গেল, তারপরে দেখো মাঝখান থেকে সাইটোপ্লাজমের ডিভিশনটা হয়ে এটা একটা প্যারামেশিয়াম হয়ে গেল, আর এইটা একটা প্যারামেশিয়াম হয়ে গেল, এটা একটা প্যারামেশিয়াম হয়ে গেল, আর এটা একটা প্যারামেশিয়াম। ঠিক আছে, প্যারামেশিয়ামেরও সেল তোমার বাইনারি ফিশন খুব ইজি। এগুলো যদি পরীক্ষায় আসে, শর্টলি ডেসক্রাইব দ্য বাইনারি ফিশন ইন অ্যামিবা, শর্টলি ডেসক্রাইব দ্য বাইনারি ফিশন ইন প্যারামেশিয়াম, সবই একই রকম ভাবে লিখবা। প্রথমে নিউক্লিয়াসের ডিভিশন, পরে সাইটোপ্লাজম। দুটা লাইন লিখলেই ফুল মার্কস পেয়ে যাবে, বেশি মার্কস থাকবে না, 2 মার্কস থাকবে। হ্যাঁ স্যার, ছবি কি আঁকাতে হবে? 2 মার্কসের জন্য ছবি দিলে তো খুবই ভালো। কখনো নিজের অ্যান্সারকে এক ফোঁটাও মানে কি বলবো কম কমতি রাখবা না, সবসময় বেশি বেশি লিখবা। সেটা তুমি ভালো বুঝবা। আগে তো নিশ্চয়ই 15 মিনিট টাইম পাবা গোটা কোশ্চেনটা পড়ার। যদি দেখো না যে কোশ্চেনটা খুব লেন্দি, তাহলে অত আঁকবা না, যদি না চাই তাহলে আঁকবা না। না না, ওগুলো বেকার, কোনোদিনও মার্কস কাটবে না। মানে প্যারামেশিয়ামও হচ্ছে এই যে বাইনারি ফিশন, ওদের হচ্ছে সিলিয়া থাকে, সিলিয়া দিয়ে ওরা সাঁতার কাটে। তো এটা হচ্ছে বাইনারি ফিশন অফ প্যারামেশিয়াম।
আবার এইখানে দেখো, এইখানে আর একটা অর্গানিজম আছে লিশম্যানিয়া। লিশম্যানিয়া হচ্ছে তোমার আহ এটার জন্য একটা জ্বর হয়, যেটার নাম হচ্ছে কালা জ্বর, কালা আজার, ব্ল্যাক ফিভার। দেখো লিশম্যানিয়াও এখান থেকে ব্র্যাকেট করো, এটাও একটা ইউনিসেলুলার অ্যানিমাল। এবার লিশম্যানিয়ার লোকোমোটরি অর্গান কি থাকে বলতো, এরকম একটা সিঙ্গেল হেয়ার লাইক স্ট্রাকচার, যেটার নাম হচ্ছে ফ্লাজেলাম। তো লিশম্যানিয়া প্রথম কিভাবে বাইনারি ফিশন করে দেখো, প্রথমে ও একটা ফ্লাজেলাম থেকে আগে দুটা ফ্লাজেলাম বানাবে। এই যে প্রথমে একটা ফ্লাজেলাম ছিল, একটা ফ্লাজেলাম থেকে দেখো দুটা ফ্লাজেলাম বানাচ্ছে, এইখানে একটা, আর একটা দেখো ছোট্ট করে আর একটা তৈরি হচ্ছে। ইভেনচুয়ালি দেখো দুটা ফ্লাজেলাম হয়ে গেল। যখন দুটো ফ্লাজেলাম হয়ে গেল, তখন ততক্ষণে দেখো দুটা নিউক্লিয়াসও হয়ে গেছে, নিউক্লিয়াসের ডিভিশনও হয়ে গেছে। আগে ছিল একটা নিউক্লিয়াস, এখন দেখো হয়ে গেছে দুটো নিউক্লিয়াস। তারপরে লিশম্যানিয়াটা এইরকম মাঝখান থেকে লম্বালম্বি ভাবে এরকম ভাবে বাইনারি ফিশনটা হবে। একটা নিউক্লিয়াস চলে যাবে এটার মধ্যে, একটা নিউক্লিয়াস চলে যাবে এটার মধ্যে। এইভাবে হচ্ছে নিউক্লিয়াসের বাইনারি, তোমার লিশম্যানিয়ার বাইনারি ফিশন হয়। তাহলে লিশম্যানিয়ার বাইনারি ফিশনও খুব ইজি। এই যে দেখো লেখা আছে, ইট ইজ এ প্যারাসাইট হুইচ কজেস দ্য ডিজিজ নোন অ্যাজ কালা হাজার অর ব্ল্যাক ফিভার। এটা এটাকে লিশম্যানিয়াসিস বলে। এই ডিজিজটার আরেকটা নাম আছে, সাইন্টিফিক নাম আছে। ওদের কি থাকে বললাম, ফ্লাজেলাম থাকে। আর কিভাবে হয়, প্রথমে ওরা ফ্লাজেলাটাকে ডিভাইড করে, তারপরে নিউক্লিয়াস, তারপরে সাইটোপ্লাজম। এটা এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করে দাও। অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে তোমার এখান থেকে, এটা এখানে ব্র্যাকেটটা একটা ক্লোজ করে দাও, অ্যাকচুয়াল অ্যান্সার এখান থেকে এত অব্দি। যে স্প্লিটিং অফ প্যারেন্ট সেল ডিউরিং ফিশন টেক্স প্লেস ইন এ ডেফিনিট প্লেন, দেখো লঙ্গিটিউডিনালি, কারণ লিশম্যানিয়াটা লম্বালম্বি ভাবে স্প্লিট হচ্ছে, তাই লঙ্গিটিউডিনাল বাইনারি ফিশন উইথ রেসপেক্ট টু ফ্লাজেলাম অ্যাট ইট সেন্স, মানে ফ্লাজেলামের রেসপেক্টে লম্বালম্বি ভাবে ডিভাইড হচ্ছে। দিস ইন দিস রেসপেক্ট লিশম্যানিয়া ডিফার্স ফ্রম অ্যামিবা which fashion takes place in many plane। দেখো আমি তোমাদেরকে একটা এই লাস্ট লাইনটার মানেটা আমি বলে দিচ্ছি। তোমার অ্যামিবার যে বাইনারি ফিশন, অ্যামিবার বাইনারি ফিশনকে বলে, অ্যামিবার বাইনারি ফিশনকে বলে হচ্ছে ইররেগুলার বাইনারি ফিশন। বুঝতে পারছো? অ্যামিবার বাইনারি ফিশনকে কি বলে দেখো, এই ছবিটা একটা আমি ডাউনলোড করেছি, একে বলে ইররেগুলার বাইনারি ফিশন। কেন? কারণ অ্যামিবা হচ্ছে ওর কোনো পার্টিকুলার শেপ নেই, তো ও এই দিক থেকেও বাইনারি ফিশন হতে পারে, এই দিক থেকেও বাইনারি ফিশন হতে পারে, এই দিক থেকেও হতে পারে, যে কোনো দিক দিয়ে ও দুটা অ্যামিবাতে ডিভাইড হয়ে যেতে পারে। তাই অ্যামিবার বাইনারি ফিশন হচ্ছে ইররেগুলার বাইনারি ফিশন। কিন্তু আমরা প্যারামেশিয়ামের কিরকম দেখলাম, যার সিলিয়া ছিল, ওর হচ্ছে মাঝখান থেকে হচ্ছে না, এটাকে বলে ট্রান্সভার্স বাইনারি ফিশন, এটাকে বলে ট্রান্সভার্স বাইনারি ফিশন। আর এখন যেটা বললাম তোমার হচ্ছে লিশম্যানিয়া, আরো একটা এক্সাম্পল আছে ইউগ্লিনা। হ্যাঁ, এদের কি হয়, এদের লম্বালম্বি ভাবে বাইনারি ফিশন হয়, মানে লঙ্গিটিউডিনাল বাইনারি ফিশন। আর আরেকটা আছে যেটা তোমাদের সিলেবাসে নেই, ক্রেটিনিয়াম বলে একটা অর্গানিজম, এর অবলিকলি হয়, অবলিকলি কোনাকুনি ভাবে বাইনারি ফিশনটা হয়, অবলিকলি, অবলিক বাইনারি ফিশন। এটা দরকার নেই, এগুলো একটু মনে রাখার চেষ্টা করো, ইরেগুলার, লঙ্গিটিউডিনাল আর ট্রান্সভার্স। যদি লিখতে হয় ছোট্ট করে, কোথায় লিখবো বলতো, প্যারামেশিয়াম এখানে পাশে লিখে দাও, বা উপরে কোথাও একটা লিখে দাও, ট্রান্সভার্স, ট্রান্সভার্স বাইনারি ফিশন, ট্রান্সভার্স বাইনারি ফিশন। অ্যামিবা, অ্যামিবা কি, অ্যামিবারটা লিখবো হচ্ছে ইররেগুলার বাইনারি ফিশন, এখানে আমি লিখে দিচ্ছি।
অ্যামিবা হচ্ছে ইরেগুলার ইরেগুলার বাইনারি ফিশন, ইরেগুলার বাইনারি ফিশন। আর লিশম্যানিয়া, লিশম্যানিয়া এটা লেখা হচ্ছে লংগিটিউডিনাল বাইনারি ফিশন, লংগিটিউডিনাল বাইনারি ফিশন। আর একটা এক্সাম্পল লিখে রাখো, ইউগ্লিনা অলসো, ইউগ্লিনা অলসো। দেখো এখানে লাস্ট লাইনে তাই কি বলেছে, এই যে দেখো লংগিটিউডিনালি লিশম্যানিয়া লেখা আছে। আর অ্যামিবা কি বলেছে, এই যে হাউ দ্যাট বাইনারি ফিশন ডিফার ফ্রম লিশম্যানিয়া এন্ড অ্যামিবা, যে লিশম্যানিয়ার লংগিটিউডিনালি হয় আর অ্যামিবার কি লেখা আছে, ইন হুইচ ফিশন ক্যান টেক প্লেস ইন এনি প্লেস, এনি প্লেস মানে কি ইরেগুলার। তো এখানে বেশ ভালো একটা ছবি দেওয়া আছে, দেখো অ্যামিবার কিরকম ভাবে বাইনারি ফিশন হচ্ছে। এখানে দেখো প্যারামেসিয়ামের কিভাবে বাইনারি ফিশন হচ্ছে। প্যারামেসিয়ামের জন্য একটা ডিজিজ হয়, ওই ডিজিজটার নাম লিখে রাখতে হবে ম্যালেরিয়া। প্যারামেসিয়ামের জন্য ওটা কোথায় লিখবা, প্যারামেসিয়ামের জন্য একটা ডিজিজ হয় না, ও প্যারামেসিয়ামের ডিজিজ ম্যালেরিয়া ওটা পরে লেখা আছে, এখানে লিখতে হবে না। তাহলে বাইনারি ফিশন হয়ে গেল। এবার দেখি হচ্ছে মাল্টিপল ফিশন। বাই মানে দুই, আর মাল্টি মানে কি মেনি, হ্যাঁ কি না, মাল্টি মানে মেনি, তার মানে এখানে দুটো অর্গানিজম হবে না, এখানে অনেকগুলো অর্গানিজম হবে, একটা প্যারেন্ট থেকে অনেকগুলো অর্গানিজম হবে। আর আরেকটা জিনিস কি, এটা হয় হচ্ছে আনফেভারেবল কন্ডিশনে। আনফেভারেবল কন্ডিশন কি, যেমন ধরো টেম্পারেচার বেড়ে গেল, বা মনে করো জলের অ্যাসিডিটি বেড়ে গেল, জলের অ্যালকালিনিটি বেড়ে গেল, ওটা মানে কন্ডিশনটা ফেভারেবল নেই, সেই তখন হচ্ছে এরকম মাল্টিপল ফিশন হবে। তাহলে ইন মাল্টিপল ফিশন the parent organism splits or divide to form many new organisms at the same time। যেমন আর এখানে কি বলতো, আনফেভারেবল কন্ডিশন থেকে নিজেকে বাঁচানোর জন্য এরা নিজেদের বডির বাইরের দিকে একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করে, যেটার নাম হচ্ছে সিস্ট, একটা প্রোটেক্টিভ ওয়াল তৈরি করে। যে a cyst or protective wall is formed around the cell of a single cell organism like plasmodium। প্লাজমোডিয়াম এখানে এক্সাম্পল দেওয়া আছে। তো এইটা দেখো প্লাজমোডিয়ামের একটা সেল, যার বাইরের দিকে ও সিস্ট তৈরি করেছে। এবার হবে কি, প্রথমে এই সিস্টের ভেতরে এই নিউক্লিয়াসটা ডিভাইড হয়ে অনেকগুলো ছোট ছোট নিউক্লিয়াস বানাবে। আগে নিউক্লিয়াসটা ডিভাইড হয়ে অনেকগুলো ছোট ছোট নিউক্লিয়াস বানাবে, তারপরে প্রতিটা নিউক্লিয়াসের চারিদিকে সাইটোপ্লাজম এরকম করে গ্যাদার হবে, আর প্রতিটা সাইটোপ্লাজমের বাইরের দিকে এরকম করে সেল মেমব্রেন গ্যাদার হবে, সেল মেমব্রেন তৈরি হবে। প্রথমে কি বললাম, প্রথমে নিউক্লিয়াসটা দেখো ডিভাইড হচ্ছে, অনেকগুলো ছোট ছোট নিউক্লিয়াসে ডিভাইড হলো, প্রতিটা নিউক্লিয়াসকে ঘিরে একটু সাইটোপ্লাজম জমা হলো, আর প্রতিটা সাইটোপ্লাজমকে ঘিরে সেল মেমব্রেন তৈরি করলো। এগুলো হচ্ছে প্রতিটা এক একটা তোমার হচ্ছে ছোট ছোট অর্গানিজম হয়ে গেল। এবার কন্ডিশন যখন ফেভারেবল হয়ে যাবে, কন্ডিশন যখন ফেভারেবল হয়ে যাবে, দেখো পড়াটা যাতে এমন না হয় যে আমি মেশিনের মতো ভুলে যাচ্ছি আর তোমরা কাগজের মধ্যে পেন্সিল দিয়ে ঘষে যাচ্ছ, এইদিকে মাথা নিচু করে শুনছো না, অন্যদিকে মন, তাহলে কিন্তু পরীক্ষার রেজাল্টও ওরকমই হবে। আমি এরকম ভেবো না যে আমি কিছু দেখতে পাচ্ছি না। তো এই যে যখন কন্ডিশন ফেভারেবল হবে,
তখন এই ছোট ছোট অর্গানিজম গুলো এই সিস্টটাকে ফাটিয়ে সিস্টকে ব্রেক করে বাইরে বেরিয়ে আসবে। তো এইটা কখন হবে, এখান থেকে এত অবধি হবে আনফেভারেবল কন্ডিশনে, এইটা হবে আনফেভারেবল কন্ডিশনে। যখন কন্ডিশন ফেভারেবল হবে তখন সিস্টকে ফাটিয়ে অর্গানিজম গুলো মানে নতুন বাচ্চাগুলো বাইরে বেরিয়ে আসবে। এক্সাম্পল হচ্ছে প্লাজমোডিয়াম। এই যে প্রথমে দেখো নিউক্লিয়াসটা স্প্লিট হয়ে মেনি স্মলার নিউক্লিয়াই, যেগুলোকে বলে ডটার নিউক্লিয়াই, এগুলো তৈরি হবে। তারপরে ওগুলোর চারিদিকে একটু একটু করে সাইটোপ্লাজম কালেক্ট হবে। তারপরে ও ও প্রত্যেকটার চারিদিকে মেমব্রেন ফর্ম হবে, তাই না? তারপরে এগুলো প্রত্যেকটা এক একটা ডটার সেল হয়ে গেল। আর কখন এগুলো বাইরে বেরিয়ে আসবে দেখো সব লেখা আছে, when the condition favorable হয়ে যায় তখন ওরা সিস্টকে ফাটিয়ে বাইরে বেরিয়ে আসে। আর এইভাবেই একটা মাদার সেল থেকে অনেকগুলো ডটার সেল তৈরি হয়ে গেল এট দ্য সেম টাইম। এবার ব্যাপারটা হচ্ছে কি যে প্লাজমোডিয়ামও মাল্টিপল ফিশন করে, যেটা কিনা একটা প্রোটোজোয়া। প্লাজমোডিয়ামও একটা প্রোটোজোয়া যে মাল্টিপল ফিশন করে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে ও নিজের সিস্ট নিজে বানায় না, ও নিজের সিস্ট নিজে বানায় না। ও আমাদের ব্লাডের যে আরবিসি হয় কিনা, রেড ব্লাড সেল, আরবিসি কে ও সিস্ট হিসাবে ইউজ করে, আরবিসি কে সিস্ট হিসাবে ইউজ করে। দেখো আমি বলে দিচ্ছি, ধরে নাও একটা মশা, ফিমেল অ্যানোফিলিস মসকুইটো প্লাজমোডিয়ামকে ক্যারি করে। একটা ফিমেল অ্যানোফিলিস মসকুইটো এ যখন একটা মনে করো মানে কাউকে যখন কাটলো, ওর হয় কি ওর স্যালিভারি গ্ল্যান্ডের মধ্যে প্লাজমোডিয়ামের স্পোর গুলো থাকে। তখন এই প্লাজমোডিয়ামের স্পোর গুলো আমাদের ব্লাডে ঢুকে গেল, এগুলোকে স্পোরোজয়েড বলে। তো এই স্পোরোজয়েড গুলো ডাইরেক্ট চলে যায় লিভার, এগুলো কোথায় চলে যায়, লিভার। এবার লিভারের সেলের মধ্যে এই স্পোরোজয়েড গুলো ঢুকে গেল, ঢুকে গিয়ে এরা এখানে নাম্বার ইনক্রিজ করে এরা লিভারের সেলকে ফাটিয়ে, শুনছো তো, হ্যাঁ কি না, লিভারের সেলকে ফাটিয়ে এরকম করে বাইরে বেরিয়ে আসে। তখন এগুলোকে বলে মেরোজয়েট। এখন এগুলো লাগবে না, এমনি বলছি, এগুলোকে বলে স্পোরোজয়েট। ওর মধ্যে কি থাকে? তো লিভারের মধ্যে যখন ওরা তোমার অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করে যখন বেরিয়ে আসে তখন ওগুলোকে বলে মেরোজয়েট। এই মেরোজয়েট গুলো আবার নতুন করে অন্য হেলদি লিভার সেলকে আবার অ্যাটাক করবে। আবার কোনো কোনো মেরোজয়েট আমাদের আরবিসি কে অ্যাটাক করে, কাকে অ্যাটাক করে, আরবিসি, রেড ব্লাড সেলকে অ্যাটাক করছে। এবার রেড ব্লাড সেলের মধ্যে যখন এই স্পোর গুলো ঢুকে যায় তখন রেড ব্লাড সেলের মধ্যে এরকম একটা রিং এর মতো একটা শেপ নিয়ে নেয় এরকম, তখন এটাকে বলে সাইজন্ট, তখন এটাকে বলে সাইজন্ট। এই সাইজন গুলো থেকে তারপরে আবার স্পোর বেরিয়ে আসে, মানে আমাদের রেড ব্লাড সেলকে ফাটিয়ে এই স্পোর গুলো বেরিয়ে আসে, সাইজন গুলো এগুলো বেরিয়ে আসে। তখন এগুলো আবার হেলদি আরবিসি কে অ্যাটাক করে। এটা কি আরবিসি, এটা কি লিভার সেল, এটা হচ্ছে লিভার সেল, এটা হচ্ছে আরবিসি। এবার যখনই আমাদের আরবিসি কে ফাটিয়ে দিল তার মানে কি হিমোগ্লোবিন কমতে থাকে, অ্যানিমিয়া হয়ে যায় ম্যালেরিয়া হলে। হিমোগ্লোবিন যে আরবিসি গুলোকে নষ্ট করে দিচ্ছে। প্লাস যখন ফাটিয়ে বেরিয়ে আসে তখন ওরা একটা টক্সিন সিক্রিট করে, যেটার নাম হচ্ছে হিমোজোইন, হিমোজোইন বলে একটা টক্সিন সিক্রিট করে। আর সেই জন্যই ম্যালেরিয়ার পেশেন্টের 3-4 ঘন্টা পর পর তোমার জ্বর আসে। তারপরে কি হয় যে এই আরবিসি এরকম করে আরবিসি নষ্ট করে যাচ্ছে। কোনো কোনো সাইজন্ট আবার এই পাথ থেকে বেরিয়ে, মেল গ্যামেট আর ফিমেল গ্যামেটে কনভার্ট হয়ে যায়, মানে স্পার্ম আর ওভামে কনভার্ট হয়ে যায়। এবার এই পেশেন্টটাকে যখন আর একটা মশা যখন কাটবে
তখন এই মশার বডিতে এই স্পার্ম আর ওভাম গুলো ঢুকে যায় এই মশাটার বডিতে। তারপরে এই মশার ডাইজেস্টিভ যে সিস্টেমের মধ্যে, মানে গাটের মধ্যে বা স্যালিভারি গ্ল্যান্ডের মধ্যে এই স্পার্ম আর ওভামের ফিউশন হবে। বলতো এর আগের দিন আমি বলেছি স্পার্ম আর ওভামের ফিউশনে একটা সেল তৈরি হয়, সিঙ্গেল সেল, যেটার নাম কি জাইগোট। জাইগোট তৈরি হচ্ছে, সেই জাইগোটটা থেকে আবার এরকম করে স্পোরোজয়েড তৈরি হয়। এই মশাটা যখন আবার আর একটা হেলদি পার্সনকে কাটবে, তখন ওর বডিতে আবার স্পোরোজয়েড চলে যাবে, তখন ওরও ম্যালেরিয়া হয়ে যাবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি প্লাজমোডিয়ামের দুটো হোস্ট হয়। একটা হচ্ছে হোস্ট হচ্ছে হিউম্যান, কি না? আর একটা হোস্ট হচ্ছে কে? মসকুইটো, ফিমেল অ্যানোফিলিস মসকুইটো, ফিমেল অ্যানোফিলিস মসকুইটো। এবার বলো আমাকে, এর আগের দিন তো বলেছি স্পার্ম আর ওভামের ফিউশন, এটা কোন ধরনের রিপ্রোডাকশন, সেক্সুয়াল না অ্যাসেক্সুয়াল? তার মানে মসকুইটোর মধ্যে ওরা সেক্সুয়াল সাইকেলটাকে কমপ্লিট করে, মসকুইটোর মধ্যে ওরা সেক্সুয়াল লাইফ সাইকেলের সেক্সুয়াল সাইকেলটাকে কমপ্লিট করে। কিন্তু হিউম্যানের মধ্যে কি ওরা কোনো মানে স্পার্মের কোনো বা ওভামের কোনো ব্যাপার আছে? ওখানে কি করছে? মাল্টিপল ফিশন করছে। তাই ওটা কোন ধরনের রিপ্রোডাকশন? অ্যাসেক্সুয়াল সাইকেল বলে ওটা। তাহলে স্যার কে তাহলে তোমার মানে এই প্লাজমোডিয়ামের প্রাইমারি হোস্ট কে? অবশ্যই যার বডিতে সেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে, মানে মসকুইটো হচ্ছে ম্যালেরিয়াল প্যারাসাইটের প্রাইমারি হোস্ট, আর হিউম্যান হচ্ছে সেকেন্ডারি হোস্ট। এনিওয়ে এগুলা তো নাই, এমনি বললাম ইন্টারেস্টিং জিনিস। তো এইটা হচ্ছে তোমার, তো আমরা এইখানে এই যে আরবিসিটাই হচ্ছে এখানে সিস্ট, যেটা ওরা নিজেরা তৈরি করে না, আরবিসি কেই ওরা সিস্ট হিসাবে ইউজ করে। আর আরবিসির মধ্যে ওরা মাল্টিপল ফিশন করে অনেকগুলো ছোট ছোট স্পোর বানায়, যেগুলো আবার হেলদি আরবিসি কে অ্যাটাক করে। সিস্ট হচ্ছে একটা প্রোটেক্টিভ লেয়ার, মাল্টিপল ফিশনের সময় ওরা ওটা বানায় নিজেকে আনফেভারেবল কন্ডিশন থেকে বাঁচানোর জন্য। এই যে সিস্ট, সিস্ট কখন বানায়? আনফেভারেবল কন্ডিশন থেকে নিজে। কারণ মাল্টিপল ফিশন কখন হয় বললাম? আনফেভারেবল কন্ডিশনে হয়। আর বাইনারি ফিশন কখন হয় স্যার? বাইনারি ফিশন সব সময় হয় ফেভারেবল কন্ডিশনে। বাইনারি ফিশন সব সময় হয় ফেভারেবল কন্ডিশনে। ফেভারেবল কন্ডিশনে হয় যখন টেম্পারেচার, পিএইচ সব যখন ঠিকঠাক। পিএইচ মানে অবশ্যই জানো অ্যাসিড বেস করেছো, তো তখন হবে বাইনারি ফিশন। কিন্তু যদি কন্ডিশন যদি ফেভারেবল না থাকে, আনফেভারেবল থাকে, তখন ওরা নিজেদেরকে বাঁচানোর জন্য কি করে? একটা সিস্ট ফর্ম করে, বা আমাদের আরবিসি কে ওরা সিস্ট হিসেবে ইউজ করে। এই যে যেমন এইখানে দেখো একটা হাইলি এনলার্জ ছবি দেওয়া আছে, এইটা হচ্ছে আমাদের আরবিসি, রেড কালারের দেখা যাচ্ছে, তাই না? যার মধ্যে এই যে দেখো প্লাজমোডিয়ামের স্পোর গুলো দেখতে পাওয়া যাচ্ছে। আর এটা হচ্ছে ফিমেল অ্যানোফিলিস মসকুইটো, যে হচ্ছে প্লাজমোডিয়ামের ক্যারিয়ার বা ভেক্টর। সেই জন্য দেখো মশাকে মারার জন্য ফিউমিগেশন, ধোঁয়া ছাড়া হচ্ছে, ধোঁয়া। তাহলে এই লাইনগুলো খুব ইম্পর্টেন্ট। এই যে এখান থেকে প্লাজমোডিয়াম হচ্ছে একটা প্রোটোজোয়া, যেটা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করে বাই মাল্টিপল ফিশন। ওরা থাউজেন্ডস অফ ডটার সেল প্রডিউস করে। প্লাজমোডিয়াম হচ্ছে ম্যালেরিয়াল প্যারাসাইট, যেটার জন্য ম্যালেরিয়া ডিজিজ হয়। প্লাজমোডিয়ামকে কে ক্যারি করে? ফিমেল অ্যানোফিলিস মসকুইটো কে ক্যারি করে। প্রচুর এখান থেকে কোয়েশ্চেন আসে। হয়েছে? তাহলে হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন বাইনারি ফিশন এন্ড মাল্টিপল ফিশন? What are the differences between binary fission and multiple fission? এক নম্বর হচ্ছে it occurs in favorable condition, favorable condition। আর এইখানে এক নম্বর কি? it occurs in unfavorable condition, unfavorable condition। নাম্বার টু কি? two daughter cells
আর প্রডিউসড, আর এইখানে কি মেনি ডটার সেলস আর প্রডিউসড। নাম্বার 3 কি হবে তোমার, হচ্ছে কি নো সিস্ট ইজ ফর্ম, এখানে কোনো সিস্ট তৈরি হয় না। আর এইখানে 3 নাম্বার কি হবে, সিস্ট ইজ ফর্ম। তিনটা লিখতে হবে আর এক্সাম্পল দিতে হবে। এক্সাম্পল কিন্তু কোনো পয়েন্ট না, কিন্তু এক্সাম্পল তাও দিতে হয়। অ্যামিবা, আর এইখানে এক্সাম্পল লিখে দাও প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়াম। তাহলে এগুলো হচ্ছে তোমার বাইনারি ফিশন আর মাল্টিপল ফিশনের ডিফারেন্সেস, এগুলো আসলে যেতে পারা হয়। নেক্সট চলে আসা হচ্ছে এক্সামের সময় কিন্তু ফুল সেন্টেন্সে লিখো। আমি তো মানে এমনি ছোট করে লিখে দিলাম, ওরকম শুধু লিখো না, ফেভারেবল কন্ডিশন আনফেভারেবল কন্ডিশন ঠিক করে লিখবা, যে ইট অকার্স ইন ফেভারেবল কন্ডিশন, ইট অকার্স ইন আনফেভারেবল কন্ডিশন, এরকম করে। ঠিক আছে, এমনি দেখে নাও, দেখে নাও, তাড়াতাড়ি দেখে নাও। হয়েছে? নেক্সট তাহলে এবার আমরা ফিশন তাহলে হয়ে গেল, এবার আমরা আসি হচ্ছে দেখো বাডিং। বাডিং বলে একটা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হয়, খুব ইজি জিনিস। এক ধরনের অ্যানিমাল হয়, অ্যাকোয়াটিক অ্যানিমাল হয়, যেটা নাম হচ্ছে হাইড্রা। এই যে হাইড্রার একটা অরিজিনাল ছবি তোমাদের বইতে আছে, আহ গেল রিজেনারেশনে, হ্যাঁ এই যে দেখো, এইখানে দেখো হাইড্রার একটা ছবি আছে। দেখো সাইড থেকে এর গায়ে বডির থেকে আরেকটা হাইড্রা বেরিয়েছে, দেখে মনে হচ্ছে কি এটা একটা প্ল্যান্ট, কিন্তু এটা কিন্তু প্ল্যান্ট না, এটা কিন্তু একটা অ্যানিমাল। এই অ্যানিমালটা কোনো পাথর বা কোনো কিছুর গায়ে একটা জায়গাতেই লেগে থাকে, চলাফেরা করে না, কারণ এরা ফটোসিনথেসিস করতে পারে না। আর এরা হচ্ছে ছোট ছোট অর্গানিজমকে ক্যাপচার করে করে খায়। কি দিয়ে ক্যাপচার করে, এই যে এরকম টেন্টাকলস গুলো যে দেখছো। তো একটা গ্রিক মাইথোলজি আছে, গ্রিক মাইথোলজি এরকম আমাদের মাইথোলজি রামায়ণ মহাভারত, তো গ্রিক মাইথোলজি আছে, ওইখানে একটা মাইথোলজিক্যাল ক্যারেক্টার আছে, একটা সাপ যার 5টা মুখ, ওর নাম ছিল হাইড্রা। তো ওখান থেকে এই অ্যানিমালটার নাম দেওয়া হয়েছে হাইড্রা, যেহেতু এর টেন্টাকলস আছে। তো এই হাইড্রা, হাইড্রা অনেক ভাবে কিন্তু রিপ্রোডাকশন করতে পারে, বাডিং হচ্ছে তার মধ্যে একটা। তুমি এর পরে, শুনছো তো, তুমি এর পরে দেখবা বাডিং ছাড়াও আরো অনেক জায়গাতে হাইড্রার এক্সাম্পল আছে। ঠিক আছে, তা হাইড্রা শুধু বাডিং মনে রাখবে না, হাইড্রা দিয়ে বাডিং বোঝো। তো এখানে দেখো সেল ডিভিশন করে এই মাদার হাইড্রাটা ওর সাইডের দিকে ছোট্ট একটা আউটগ্রোথ বার করেছে, যেটাকে বলে বার্ড। এই বার্ডটা দেখো মানে সেল ডিভিশন করে দেখো ওর মাদার হাইড্রার মতনই দেখো টেন্টাকেল মাউথ সব তৈরি করে নিচ্ছে। আর যখন এটা একটু বড় হয়ে ম্যাচিওর হয়ে গেল, তখন মাদার হাইড্রা থেকে ও ছুটে গিয়ে মানে সেপারেট হয়ে গিয়ে ও ইন্ডিভিজুয়ালি একটা হাইড্রা হিসেবে মানে বেঁচে থাকবে।
খাবার খেয়ে খেয়ে আবার ওর মাদারের মতনই বড় হয়ে যাবে। তাহলে বার্ড, এরকম বার্ড প্রডিউস করে যদি রিপ্রোডাকশন হয় একটা সিঙ্গেল প্যারেন্ট থেকে, তাহলে এটাকে বলে বাডিং। যে ইন এ বাডিং এ স্মল পার্ট অফ দ্য বডি অফ দ্য প্যারেন্ট অর্গানিজম গ্রোজ আউট অ্যাজ বার্ড হুইচ ইজ দেন ডিট্যাচেস অ্যান্ড বিকামস আ নিউ অর্গানিজম। এক্সাম্পল হচ্ছে হাইড্রা আর ইস্ট। হাইড্রার বাডিং এর প্রসেস এখান থেকে এত অবধি। এগুলা জাস্ট একটু পড়ে রাখবা, হ্যাঁ, এগুলা পড়ে রাখবা। আর মানে পরীক্ষা আসলে এগুলা বানিয়ে লিখতে হবে। স্যার এখানে কোন ধরনের সেল ডিভিশন হচ্ছে? মাইটোটিক সেল ডিভিশন, মাইটোসিস। কারণ এখানে তো গ্যামেট তৈরি হচ্ছে না, মিওসিসের কোনো দরকার নেই। স্পার্ম ওভাম কি তৈরি করছে? তাই মিওসিস সেল ডিভিশন দরকার নেই, শুধুমাত্র মাইটোসিস সেল ডিভিশন হয়, যেখানে ক্রোমোজোম নাম্বার, ডিএনএ এর অ্যামাউন্ট সব সেম থাকবে। আমরা ক্লাস 9-এ পড়েছি কিন্তু মাইটোসিস মিওসিস। তাহলে এখান থেকে এত অব্দি মাইটোসিস সেল ডিভিশনটা মনে রেখো, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। তারপরে চলে আসো ইস্টের বাটি। এই যে দেখো, একটা প্যারেন্ট ইস্ট, ও প্রথমে নিজের এরকম একটা বাড বানালো। আগে এইদিকে দেখো, বাড বানালো। ওই বাডের মধ্যে নিউক্লিয়াসের একটা পার্ট দিয়ে দিল। এই যে নিউক্লিয়াসের একটা পার্ট বা ডিএনএ এর একটু অংশ ওখানে চলে গেল। তারপরে এই বাডটা এখান থেকে ছুটে গেল, ছুটে গিয়ে এটা একটা নতুন ইস্ট হয়ে গেল। অনেক সময় হয় কি, যে বার্ড গুলো না ছোটার মানে ছোটার আগেই এই বার্ডের আবার বাডিং হতে শুরু করে। এই বার্ডের আবার বাডিং হতে শুরু করে, ছোটেনি, তার আবার বাডিং শুরু হয়ে গেল। মানে অনেক অনেক সময় হয় কি, যে বার্ডের লং চেইন তৈরি হয়ে যায়। তো এরকমও হয়, ওরকমও হয়। তো ইস্ট, ইস্ট কি একটা নন গ্রিন প্ল্যান্ট বা ফাঙ্গাস বলতে হয়, এটাকে ফাঙ্গাস। এও বার্ডিং করে। তাহলে ইস্টের বার্ডিংটা এখান থেকে এত অবধি, এই যে এত অবধি। ও প্রথমে বার্ডিং বার্ড করে নিউক্লিয়াসের একটা পার্ট, এই যে নিউক্লিয়াসটাকে ডিভাইড করে দুটো পার্ট হয়ে গেল, একটা বার্ডের মধ্যে ঢুকে যায়। হ্যাঁ, ফটোসিনথেসিস করে। এটা প্ল্যান্ট না, বড় হলে পড়বা, এটা প্ল্যান্ট না, এর আলাদা কিংডম আছে, কিংডম ফাঙ্গি। হুম। তাহলে এটাও বেশ ইজি আছে, নিজেরাই ছোট বানিয়ে, এত বড় লিখতে হবে না, ছোট হলে। যদিও আসে না, আমি কোনোদিনও দেখিনি যে শর্টলি ডেসক্রাইব দ্য বাইনারি ভিশন অফ অ্যামিবা, বাইনারি বাডিং অফ ইস্ট, অত আসে না। কোয়েশ্চেন আসবে ক্লাস 10 এর লেভেলে। কখনো ভাববা না ক্লাস 4, 5, 6 এর লেভেলে কোয়েশ্চেন দিবে। ওগুলো পুরো মানে একদম পাতি কোয়েশ্চেন, সবাই পারবে ওগুলা। কোয়েশ্চেন তো ওরকম দিবেই না, হাজাবে কোয়েশ্চেন। 10 এর লেভেলে কোয়েশ্চেন হবে মোট কথা। কনসেপ্ট সোজা, কিন্তু কোয়েশ্চেন ওরকম হার্ড হবে। স্যার বাডিং এর কি আর কোনো এক্সাম্পল আছে? হ্যাঁ, স্পঞ্জ, কোরাল, এরাও এরাও বাডিং করে, কিন্তু কি এদের বাড গুলো না প্যারেন্টের বডি থেকে কখনোই ছোটে না, রিমেইন অ্যাটাচ টু দা প্যারেন্ট অর্গানিজম পার্মানেন্টলি। সেই জন্য স্পঞ্জের উপরে স্পঞ্জ, স্পঞ্জের উপরে স্পঞ্জ হতে 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 ওদের বিশাল বড় কলোনি হয়ে যায়। কি হয়ে যায়? বিশাল বড় কলোনি হয়ে যায়। কলোনি অফ স্পঞ্জেস অর কোরাল ইজ ফর্মড। যেমন তোমাদেরকে আমি কলোনি অফ কোরাল, এই যে দেখো, এগুলো হচ্ছে কোরালের কলোনি। এই যে, ঠিক আছে, এগুলো কিন্তু মানে থাউজেন্ডস অফ ইয়ার্স ধরে এই কোরালের উপরে কোরালের বার্ড, তার উপরে কোরালের বার্ড, এরকম হয়ে গেছে। কোরাল কিন্তু অনেক শক্ত হয়, অ্যানিমাল কিন্তু দেখে মনে হচ্ছে প্ল্যান্ট, কিন্তু এটা শক্ত, হাড়ের মতো শক্ত একটা অ্যানিমাল। কোরাল অনেকে আমরা ধারণ করি আংটি হিসাবে, প্রবাল বলে, রক্ত প্রবাল, লাল কালারের হয়, শরীরকে ভালো রাখার জন্য। তো এই কোরাল রিফ বলে এগুলোকে। এগুলো সমুদ্রের নিচে থাকে, সমুদ্রের নিচে থেকে বিশাল বড় মাউন্টেনের মতো হয়ে গেছে এখন। আর এগুলো হচ্ছে ওশানের যে কারেন্ট, ওশানের যে স্রোত, ওটাকে মেনটেন করে। কিন্তু এখন কমার্শিয়াল পারপাসে এগুলোকে কেটে নিচ্ছে। কেটে নিয়ে চলে আসার জন্য ওশানের কারেন্টের
যে ফ্লোটা ওগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই জন্য এখন অনেক আইল্যান্ড ডুবে যাচ্ছে, এরকম হচ্ছে। তো এগুলো ইকোনমিক। স্পঞ্জ হচ্ছে, স্পঞ্জও একটা অ্যানিমাল। যেই স্পঞ্জ আমরা গাড়ির সিটের নিচে ইউজ করি, ওগুলো কিন্তু অ্যানিমাল। হুম। যেই স্পঞ্জ তোমরা জানো, এগুলা কিন্তু অ্যানিমাল। এই যে দেখো, এই যে এগুলো হচ্ছে ইউস্পঞ্জিয়া, একটা স্পঞ্জের একটা স্পিসিস। এগুলো এই যে দেখো কলোনি বানিয়েছে, বার্ডিং এর বার্ড করে, বার্ডিং করে করে কলোনি বানিয়েছে। হ্যাঁ, দেখো এখন ওইটা এখন সিনথেটিক্যালি বানায় অনেক কেমিক্যাল টেমিক্যাল দিয়ে, কিন্তু যেটাকে আমরা ফোম বলি, ওগুলো কিন্তু স্পঞ্জ অ্যানিমাল। এগুলোকেও কমার্শিয়াল পারপাসে কেটে নেওয়া হচ্ছে। ইউস্পঞ্জিয়া ফুটো ফুটো থাকে কি না স্পঞ্জে, ওই জন্য। এগুলো আছে, দারুণ ফ্যাসিনেটিং ব্যাপার এগুলো। ক্লাস 11-এ আছে, স্পঞ্জের ফুটোগুলোকে বলে অস্টিয়া, অস্কিউলাম, এরকম। তো দেখো এখানে স্পঞ্জেস আর মাইক্রোস্কোপিক অ্যাসেক্সুয়াল রিপ্রোডাক্টিভ বডিজ হুইচ আর কভার্ড বাই হার্ড প্রোটেক্টিভ কোট। সরি, সরি, স্পঞ্জেস না তো, স্পোর। স্পোর ফরমেশনে আমরা ঢুকবো তো। স্পোর কি সেটা আগে একটু জেনে নাও। তোমার ইয়ে শেষ, বাডিং শেষ। বাডিং একদম ইজি। এই যে দেখো, এগুলো হচ্ছে ইস্ট পাউডার, যেগুলো দিয়ে ব্রেড বানানো হয়, কেক বানানো হয়। হুম। তোমার আর এইটা দেখো হচ্ছে একটা সুগার সলিউশনের মধ্যে, দেখো ইস্টের বাডিং হচ্ছে, দেখো ইস্টের বাডিং হচ্ছে, এই যে। হ্যাঁ, কেন অ্যানারোবিক রেসপিরেশন করিয়েছিলাম না? ওখানে ইস্ট কি বানায়, কার্বন ডাই অক্সাইড আর অ্যালকোহল। তো ব্রেডের মধ্যে যখন কার্বন ডাই অক্সাইড আর অ্যালকোহল তৈরি হয়, তখন ওই ব্রেডকে যখন বেকিং করি, কার্বন ডাই অক্সাইড গুলো যখন বেরিয়ে যায়, এসকেপ হয়ে যায়, তখন ব্রেডটা ফুলে ওঠে আর ওখানে গ্যাপ থেকে যায়। তাহলে চলে আসো স্পোর ফরমেশন। এবার চল দেখে নি স্পোর ফরমেশন। স্পোর ফরমেশনও একটা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, কিন্তু স্পোর ফরমেশনে যাওয়ার আগে তোমাকে জানতে হবে স্পোর কি। স্পোর হচ্ছে এরকম একটা গোল, একটা এরকম মানে পার্ট অফ ফাঙ্গাস, যেটার হার্ড প্রোটেক্টিভ কোট থাকে। এমনও স্পোর পাওয়া গেছে, এখন স্পোরের ফসিল পাওয়া গেছে, যেটা হচ্ছে তোমার থাউজেন্ডস অফ ইয়ার্স ওল্ড পাওয়া গেছে। হুম। হ্যাঁ, থাউজেন্ডস অফ ইয়ার্স ওল্ড স্পোর পাওয়া গেছে। এগুলো, এই হার্ড প্রোটেক্টিভ কোটটা এতটাই মানে রেজিস্ট্যান্ট টু এনি টাইপ অফ কেমিক্যাল, কোনো অ্যাসিড বা কোনো রকমের কেমিক্যাল এটাকে নষ্ট করতে পারে না। তো এই স্পোর গুলো কারা তৈরি করে? অনেক ফাঙ্গাস আছে। যেমন একটা ফাঙ্গাস হচ্ছে, কখনো রুটি বা ব্রেড বা আচার বাসি হয়ে গেলে এবার ওর উপরে ছাতা পড়ে যায়, একটা সাদা কালারের লেয়ার পড়ে। ব্রেড, ওটাকে বলে ব্রেড মোল্ড। ওটাকে কি বলে? ব্রেড মোল্ড। হ্যাঁ, ব্রেড মোল্ডের সাইন্টিফিক নাম কি? রাইজোপাস। তো এবার আগে তোমাকে রাইজোপাসের বা ব্রেড মোল্ডের স্ট্রাকচারটা জানতে হবে। ব্রেড মোল্ডের বডিটা, ব্রেড মোল্ডের বডিটা দেখো এরকম। হ্যাঁ, এটা ফাঙ্গাস। এরকম সুতোর মতো স্ট্রাকচার দিয়ে তৈরি, যেটা দিয়ে ওদের রুট হয়েছে। এরকম সুতোর মতো স্ট্রাকচার দিয়ে ওদের গোটা বডিটা তৈরি। এই সুতোর মতো স্ট্রাকচার গুলোকে বলে হাইফি। সুতোর মতো স্ট্রাকচার গুলোকে কি বলে? হাইফি। আর হাইফি দিয়ে যে স্টেমটা তৈরি হলো, এই যে স্টেমটা যে তৈরি হলো, মানে হাইফির বান্ডিলটা, হাইফি দিয়ে যে বান্ডিলটা তৈরি হলো, এটার নাম হচ্ছে মাইসেলিয়াম। লিখতে হবে না এগুলো, এমনি শোনো। এটার নাম হচ্ছে মাইসেলিয়াম। আর কি থাকে? মাইসিলিয়ামটার নামই হচ্ছে স্টেম দিয়েছে এখানে। হ্যাঁ, আর কি থাকে? এই মাইসিলিয়াম বা স্টেমের উপরে এরকম একটা সোয়ালোয়েন স্ট্রাকচার থাকে। এই সোয়ালোয়েন স্ট্রাকচারটার নাম হচ্ছে স্পোরানজিয়াম। এই স্পোরানজিয়ামের মধ্যে ওরা মাইটোসিস সেল ডিভিশন করে প্রচুর ছোট ছোট স্পোর বানায়। আর যখন এই স্পোরানজিয়াম গুলো
ম্যাচিওর হয়ে যায়, বড় হয়ে যায়, তখন স্পোরাঞ্জিয়াম গুলো অটোমেটিক্যালি বার্স্ট হয়ে যায়। আর তারপরে এই স্পোর গুলো দেখো বাইরে বেরিয়ে এসছে। তারপরে এই স্পোর গুলো এয়ার কারেন্ট দিয়ে ক্যারি হয়ে যখনই কোনো নিউট্রিটিভ মিডিয়াম পাবে, ধরো একটা ব্রেডের উপরে বা খাবারের উপরে যখন এই স্পোর গুলো পড়বে, এই স্পোর গুলো থেকে আবার রাইজোপাস হয়ে যায়। তখনই দেখতে পাওয়া যায় যে ব্রেডের উপরে একটা সাদা লেয়ারের মতো, ছাতার মতো পড়ে গেছে আর গন্ধ বাড়াচ্ছে, তাই না? ওইটাকে বলা হয় ব্রেড মোল্ড। যেহেতু এগুলো ব্রেডের উপরে হয় তাই। শুধু ব্রেড না, আচারের উপরেও হয়, রুটির উপরেও হয়, জ্যাম জেলির উপরেও হয়। স্যার হলো ভ্যাকুয়াম হবে, হ্যাঁ, ভ্যাকুয়াম হবে, কি হবে? ভ্যাকুয়াম ভ্যাকিউমে কি হবে? হবে না না। স্যার। এদের তো মানে একটা নিউট্রিটিভ মিডিয়াম লাগবে। আর এরা অক্সিজেন অ্যারোবিক অর্গানিজম, বুঝলা? তো এদের এয়ার লাগবে। স্যার একটু মাল্টিসেলুলার। হ্যাঁ, এটা মাল্টিসেলুলার ফাঙ্গাস। ইস্ট হচ্ছে ইউনিসেলুলার ফাঙ্গাস, কিন্তু রাইজোবাস কিন্তু মাল্টিসেলুলার ফাঙ্গাস। স্পোরটা থেকে মাল্টিসেলুলার নাকি সিঙ্গেল সেল? স্পোর হচ্ছে সিঙ্গেল ইউনিসেলুলার স্ট্রাকচার, কিন্তু ওটা দেখা যায়। বলো। যাও। আচ্ছা, গেলে যাও, আমাকে ফরওয়ার্ড, প্রবলেম হলে যাও। আচ্ছা দেখো, তাহলে স্পোর ফরমেশন যদি এবার দেখো, স্পোরকে না তোমরা ছোটবেলায় ফ্লাওয়ার পড়েছিলে না, পোলেন গ্রেন? পোলেন গ্রেনের সাথে কনফিউজ করো না কিন্তু। পোলেন গ্রেন হচ্ছে মেল গ্যামেট, যেটা কিনা ফিমেল গ্যামেট মানে ওভামের সাথে ফিউজ হবে, ওটা সেক্সুয়াল রিপ্রোডাকশন। স্পোর আর পোলেন গ্রেন কিন্তু একই না। পরের ভিডিওটা দেখে নিও। পোলেন গ্রেন আলাদা জিনিস, স্পোর আলাদা জিনিস। তোমাদেরকে পোলেন গ্রেন যখন সেক্সুয়াল রিপ্রোডাকশনের ফ্লাওয়ারিং প্ল্যান্ট পড়াবো তখন পোলেন গ্রেন আসবে। এগুলো ভেবো না যে ফ্লাওয়ারের মধ্যে থেকে বের হওয়া পোলেন গ্রেন, না। আচ্ছা, এইখানে এখানে কি পোলেন গ্রেন, এখানে কি কোনো ফ্রুট ফ্লাওয়ার আছে? এখানে কি কোনো ফ্রুট হলো? এখানে কি কোনো সিড হলো, যেই সিড থেকে জার্মিনেট করে প্ল্যান্ট হলো? না, এখানে ডাইরেক্ট স্পোর থেকে প্ল্যান্ট হয়ে যাচ্ছে। ডাইরেক্ট স্পোর গুলো ব্রেডে পড়লো, ওখান থেকে ডাইরেক্ট প্ল্যান্ট হয়ে যাচ্ছে। তাহলে এটার জন্য কয়টা প্যারেন্ট লাগলো? তোমার দুটা প্যারেন্ট লাগলো না একটাই প্যারেন্ট লাগলো? তাহলে এটা সেক্সুয়াল রিপ্রোডাকশন না অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন? অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। এই কোশ্চেন গুলো দিবে, why binary fission is asexual reproduction, why budding is asexual reproduction, ওয়ান ওয়ার্ডের অ্যান্সার। single parent, because it occurs with the help of a single parent, সেই জন্য এটা asexual reproduction। এখানে কোনো গ্যামেটের ইনভলভমেন্ট নেই। তাহলে in spore formation, এই যে এখান থেকে এত অবধি, produce hundreds of microscopic reproductive unit called spore. When spore case of plant bursts, মানে spore case মানে sporangium, যখন ওগুলো ফেটে যায়, spore spread into air. When these airborne spores land on food or soil under favorable condition like damp and warm condition, they germinate and produce new plant. এক্সাম্পল অবশ্যই ফাঙ্গাসের মধ্যে আছে রাইজোপাস মিউকর, ব্যাকটেরিয়ার মধ্যে আছে, ব্যাকটেরিয়ার কোনো এক্সাম্পল নেই। আর কিছু নন ফ্লাওয়ারিং প্ল্যান্টস আছে যেরকম ফার্নস এন্ড মসেস, এরা সবাই স্পোর ফর্মেশন করে রিপ্রোডাকশন করে। ফার্ন ঢেঁকির শাক, ঠিক আছে, প্রাচীরের গায়ে হয়, ভেজা প্রাচীরের গায়ে হয়। মস হচ্ছে শ্যাওলা, ওগুলো সবাই স্পোর ফর্মেশন করে। আর ব্রেড মোল্ডের সাইন্টিফিক নেমটা মনে রেখো, রাইজোপাস। আর ব্রেড মোল্ডের স্ট্রাকচারটা খালি একটু দেখে রেখো, ওই যে ওখান থেকে দা কমন ব্রেড মোল্ড, ওখান থেকে এই যে এত অবধি ওদের বডিটা সুতোর মতো স্ট্রাকচার দিয়ে তৈরি, যেগুলোকে হাইফি বলে। না, স্ট্রাকচারটা এটা মানে মোড অফ রিপ্রোডাকশন, এটা তো বলেই দিলাম। স্ট্রাকচারটা হচ্ছে এখান থেকে ওদের একটা এই যে হাইফি থাকে, হাইফির উপরে একটা নব লাইক স্ট্রাকচার থাকে খোলা, যেটাকে স্পোরাঞ্জিয়াম বলে। স্পোরাঞ্জিয়ামের মধ্যে কি তৈরি হয়? হান্ড্রেডস অফ মাইনিউট স্পোর্স। তারপরে এগুলো ফেটে গিয়ে বাইরে বেরিয়ে আসে।
এই যে দেখো ব্রেডের মধ্যে ছাতা হয়েছে, ব্রেড মোল্ড। আরো একটা ফাঙ্গাস আছে যেটা নাম হচ্ছে পেনিসিলিয়াম, এই ফিগারটা মনে রেখো। পেনিসিলিয়াম বলে একটা ফাঙ্গাস হয়। এই ফাঙ্গাস থেকে একটা কেমিক্যাল পাওয়া যায়, যেই কেমিক্যালটা দিয়ে আমরা অ্যান্টিবায়োটিক বানাই, ওষুধ বানাই। যে অ্যান্টিবায়োটিকটার নাম হচ্ছে পেনিসিলিন। পেনিসিলিন অ্যান্টিবায়োটিক তোমার জ্বর, তারপরে ইনফেকশন, হ্যাঁ, এগুলোর থেকে আমাদেরকে বাঁচায়। এই প্যারাসিটামল। না না না, অ্যান্টিবায়োটিক। তোমার হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং এটা আবিষ্কার করেছিল ওয়ার্ল্ড ওয়ার 1 এর সময়। হ্যাঁ, পরে এটাকে পিউরিফাই করে আরো দুটা সায়েন্টিস্ট, মনে পড়ছে না, তো তার জন্য 1945-এ মনে হয় ওরা নোবেল প্রাইজ পায়, তিনজন সায়েন্টিস্ট। তাহলে ওগুলা হয়ে গেল তোমার হচ্ছে স্পোর ফরমেশন। ভালো করে মনে রেখো এক্সাম্পল গুলো: ফাঙ্গি, রাইজোপাস, মিউকর, ব্যাকটেরিয়া, আর এদিকে ফর্নস আর মসেস, আর ব্রেড মোল্ডের স্ট্রাকচারটা। এবার চলে আসলো হচ্ছে রিজেনারেশন। রিজেনারেশন যখন টিকটিকি দেখেছো, টিকটিকি যখন লেজটা ছুটে যায়, দেখবা ও আর একটা নতুন লেজ বানিয়ে নেয়, এটাকে বলে রিজেনারেশন করা। কিন্তু ছুটে যাওয়া লেজ থেকে কি আরেকটা টিকটিকি হতে পারে? না। না। কিন্তু কিছু কিছু অ্যানিমাল আছে যাদের ছুটে যাওয়া লেজ, মাথা, বডি থেকেও নতুন আর একটা অর্গানিজম হয়ে যায়। হ্যাঁ, যেটার নাম হচ্ছে একটা ফ্ল্যাট ওয়ান, চ্যাপ্টা কৃমি, বইয়ের পেজের মতো চ্যাপ্টা। হ্যাঁ, যেটার নাম হচ্ছে প্ল্যানারিয়া। হ্যাঁ, নিচে এখানে ছবিও আছে, এই যে দেখো প্ল্যানারিয়ার ছবি। দেখো প্ল্যানারিয়া নর্মালি সেক্সুয়াল রিপ্রোডাকশন, নর্মালি। রিজেনারেশনটা বলতে দাও, তারপরে বলছি। তাহলে রিজেনারেশন কি? যে the process of getting back a full organism from its body part is called regeneration. এক্সাম্পল কি কি আছে? হাইড্রা আর প্ল্যানারিয়া। এই যে দেখো আবার কিন্তু হাইড্রা এখানে রিপিট হলো। হাইড্রা কোথায় ছিল? বার্ডিং এ ছিল, আবার রিজেনারেশনও আছে। প্ল্যানারিয়া রিজেনারেশন প্রসেস এখানে দেখো, এখানে একটা এখানে একটা ওয়ার্ডকে তোমরা, আচ্ছা এটা প্ল্যানারিয়া সম্পর্কে এমনি লেখা আছে যে প্ল্যানারিয়া হচ্ছে একটা ফ্রেশ ওয়াটার পন্ডে থাকে, স্লো মুভিং স্ট্রিমে থাকে, মানে নদীতে, এগুলো আর কি। এদের মধ্যে পাওয়ার অফ রিজেনারেশন আছে। প্ল্যানারিয়া সম্পর্কে তোমরা এখান থেকে এত অব্দি পড়বা। এটা প্ল্যানারিয়ার মানে সম্পর্কে কিছু লেখা। এবার প্ল্যানারিয়া যদি কোনো সামহাউ, এই যে প্ল্যানারিয়া ওয়ান সামহাউ গেট কাট ইনটু 3 পিসেস, যদি তিনটা বা চার বেশিও হতে পারে টুকরা হয়ে যায়, তাহলে প্রতিটা টুকরা থেকে দেখো, দেখো এটা হেড টুকরা হয়ে গেছে, বডি টুকরা হয়ে গেছে, লেজ টুকরা হয়ে গেছে। হেড থেকে বডি হয়ে গেল, বডি থেকে হেড আর লেজ হয়ে গেল, লেজ থেকে আবার বডি আবার হেডও হয়ে গেল, তিনটা প্ল্যানারিয়া হয়ে গেল। দারুণ ব্যাপার। তো ব্যাপারটা হচ্ছে যে স্যার এরা কেটে গেল কি করে? অ্যাক্সিডেন্টালি। কি বললাম? অ্যাক্সিডেন্টালি যদি এরা কোনোভাবে কেটে যায়, এরা পারপাসলি করে না, নিজের ইচ্ছা মতো এটা কেটে গেল ওরকম না। ধরে নাও নদীর স্রোতে পাথরে ঘষা লেগে কেটে গেল, বা কোনো মাছ একে খেতে আসলো, তো খেয়ে নিল, কিন্তু কয়েকটা টুকরা জলের মধ্যে ছড়িয়ে গেল, ওই টুকরা গুলো। হ্যাঁ, না অমর না, আমি বলছি ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি ব্যাপারটা। একটা এইটুকুনি টুকরা থেকেও প্ল্যানারিয়া হয়ে যাবে। হুম। তাহলে কেন বলো তো, এদের মধ্যে কেন এই প্রপার্টিটা এরা কেন করতে পারে? তোমাদেরকে ক্লাস 9-এ মেরিস্টেম্যাটিক টিস্যুতে পড়িয়েছিলাম, এদের মধ্যে টোটিপোটেন্ট সেল থাকে। টোটিপোটেন্সি, totipotency, a type of cell which has the ability to transform into different types of cells. A type of cells which has the ability to transform into different types of cells. Example দাও দেখি।
চুল থেকে কি তোমার চোখের সেল তৈরি হবে? চুল থেকে চোখের সেল তৈরি হবে? হবে না। হ্যাঁ, আমাদের একটা টোটিপোটেন্ট সেলের এক্সাম্পল আমি দিতে পারি। আমাদের বডির মধ্যে থাকে না টোটিপোটেন্ট সেলটা, সেটা হচ্ছে, এই যে দেখে নাও ট্রান্সফর্ম ইনটু ডিফারেন্ট টাইপস অফ সেলস। একটা মানে হিউম্যানের ক্ষেত্রে বা অ্যানিমালের ক্ষেত্রে একটা টোটিপোটেন্ট সেলের এক্সাম্পল আমি দিতে পারি। সেটা হচ্ছে, মনে করো স্পার্ম আর ওভামের ফিউশনে কি তৈরি হয়? জাইগোট, কি না? এই জাইগোটটা থেকে তৈরি হচ্ছে এমব্রায়ো। জাইগোটটা থেকে তৈরি হচ্ছে এমব্রায়ো। এই এমব্রায়োর সেলগুলো থেকে তৈরি হচ্ছে একটা বেবি। যেই বেবিটার মধ্যে মানে এই এমব্রায়োর সেল থেকেই তৈরি হচ্ছে চোখের সেল, নাকের সেল, ব্লাডের সেল, ব্রেনের সেল। বুঝতে পারছো? তার মানে এমব্রায়োর সেলের মধ্যেও কি আছে? টোটিপোটেন্সি আছে, টোটিপোটেন্ট সেল আছে। স্যার আমাদের বডিতে কিন্তু বড় হলে আর ওই টোটিপোটেন্সিটা থাকে না। আমাদের মধ্যে অন্য একটা সেল থাকে যেটা নাম হচ্ছে প্লুরিপোটেন্ট সেল। এটা লিখতে হবে না, প্লুরিপোটেন্ট সেল। টোটিপোটেন্ট সেল যে কোনো সেলে কনভার্ট হতে পারে, কিন্তু প্লুরিপোটেন্ট সেল লিমিটেড কয়েকটা সেলেই কনভার্ট হতে পারে। যেমন আমি তোমাকে আমাদের বডির বোন মেরোতে, বোন মেরো ছিল, বোন মেরো, যে বোন মেরোর মধ্যে একটা সেল আছে যেটা নাম হচ্ছে স্টেম সেল। এই স্টেম সেল থেকে আরবিসি তৈরি হয়, রেড ব্লাড সেল, ডব্লিউবিসি তৈরি হয়, হোয়াইট ব্লাড সেল, প্লেটলেটস তৈরি হয়, মানে ব্লাডের সেলগুলো তৈরি হয়। তো সব সেলে কনভার্ট হতে পারে না, লিমিটেড কিছু সেলে কনভার্ট হতে পারলে ওটাকে বলে প্লুরিপোটেন্সি বা প্লুরিপোটেন্ট সেল। হ্যাঁ, তো কিন্তু এদের যে সেলগুলো, এদের মধ্যে টোটিপোটেন্সি আছে, সেগুলো লেজ থেকেও হয়ে যাচ্ছে, মাথা থেকেও হয়ে যাচ্ছে, বডি থেকেও হয়ে যাচ্ছে। সো সামহাউ গেট কাট ইনটু, এটা অ্যাক্সিডেন্টালি এটা যদি কাটে, তো ব্যাপারটা হচ্ছে যে তাহলে স্যার এটা বললা ইমমর্টাল। না, এটা ইমমর্টাল না। যদি কোনো প্ল্যানারি, এমনি প্ল্যানারিয়া সেক্সুয়াল রিপ্রোডাকশন, বুঝলা, সেক্সুয়াল রিপ্রোডাকশন করে বাচ্চা দিল, কিন্তু ওই প্ল্যানারিয়াটা বুড়ো হয়ে গেল, মরে গেল। বুঝলা? আমি কি বললাম, অ্যাক্সিডেন্টালি যদি ইয়ং থাকা অবস্থায় অ্যাক্সিডেন্টালি যদি ওটা টুকরো হয়ে যায়, তাহলে প্রতিটা টুকরো থেকে নতুন প্ল্যানারিয়া হয়। এটা এক্সেপশনাল ব্যাপারটা। নর্মালি ওরা সেক্সুয়াল রিপ্রোডাকশন করে। সেরকমই হাইড্রাও, কোনো কারণে যদি হাইড্রার, এই যে হাইড্রার যদি কোনো বডি পার্ট কেটে যায়, ওখান থেকেও আর একটা নতুন হাইড্রা হয়ে যাবে। তাহলে রিজেনারেশন কিভাবে হচ্ছে দেখো, আমি বলে দিচ্ছি। মনে করো, মনে করো এটা হচ্ছে প্ল্যানারিয়ার একটা লেজ কেটে গেছে, লেজ। হুম, তাহলে লেজটা কি হবে? দ্য সেলস অফ কাট বডি পার্ট অফ দ্য অর্গানিজম ডিভাইড র্যাপিডলি টু মেক এ বল অফ সেলস। মানে এই লেজটা সেল ডিভিশন করে 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 এরকম একটা বলের মতো বানাবে, বড় একটা বলের মতো বানাবে। অনেকগুলো সেল ওর মধ্যে হয়ে গেল। বুঝলা? এবার এই সেলগুলো ডিফারেন্সিয়েশন হবে, ডিভিশন না। সেল ডিভিশন আলাদা, সেল ডিফারেন্সিয়েশন আলাদা। সেল ডিভিশন মানে একটা সেল থেকে দুটা চারটা সেল। ডিফারেন্সিয়েশন মানে এই সেলগুলো চোখের সেল হয়ে গেল, এই সেলগুলো মাথার সেল হয়ে গেল, এই সেলগুলো বডির সেল হয়ে গেল, এই সেলগুলো দিয়ে এরকম হচ্ছে তোমার লোকোমোটরি অর্গান হয়ে গেল, এই সেলগুলো দিয়ে টেল হয়ে গেল, ভিতরে ডাইজেস্টিভ সিস্টেম হয়ে গেল। মানে the ability, the process of transformation of a cell into another cell is known as differentiation. ডিভিশন আলাদা। তাহলে বল অফ সেল, তারপরে কি হলো, where they have to তারপরে এই বল অফ, যেই যেই সেল ওই জায়গা মুভ করতে থাকবে, চোখের সেল চোখের দিকে চলে যাবে, মুভ টু দেয়ার প্রপার প্লেসেস উইদিন দা বল, বলের ভিতরেই সেলগুলো এবার জায়গায় জায়গায় চলে যাবে, গিয়ে তারপরে হচ্ছে অর্গান তৈরি করবে, অর্গান করে বডি পার্ট তৈরি করবে, করে গোটা অর্গানিজমটা তৈরি করে দেবে। তারপরে সেলগুলো নিজেদের শেপ চেঞ্জ করবে, স্পেশালাইজড হয়ে যাবে, মানে ডিফারেন্সিয়েশন হবে বলেছে। ইন দিস ওয়ে, এই যে ডিফারেন্ট টাইপস অফ টিস্যু, তারপরে ডিফারেন্ট টিস্যু থেকে তৈরি হবে অর্গ্যান,
বা বডি পার্ট, ওখান থেকে একটা তৈরি হয়ে যাবে নতুন অর্গানিজম। বুঝতে পারছো? বেশ ফ্যাসিনেটিং ব্যাপার। হাইড্রারও এরকমই হয়। তাহলে এটা হয়ে গেল রিজেনারেশন, এটা হয়ে গেল রিজেনারেশন। কেন ওদের মধ্যে এই আচ্ছা, এবার একটা কোয়েশ্চেন হচ্ছে, স্যার হিউম্যান হিউম্যানও কি রিজেনারেট করে, বা একটা কুকুর, ডগ, বা একটা পাখি, আহ, এরাও কি রিজেনারেট করে নতুন অর্গানিজম তৈরি করতে পারবে? ধরো নাও, আমি বললাম যে আমি একটা আঙ্গুল কেটে আর একটা ফার্নিচার বানিয়ে দিলাম, হ্যাঁ, হবে না। কেন হবে না? কারণ ইয়েস, আমরা কমপ্লেক্স অর্গানিজম। প্ল্যানারিয়া, হাইড্রা, এরা হচ্ছে কি বলতো, এরা হচ্ছে খুবই সিম্পল বডি। এদের এদের বডি খুব সিম্পল। এদের বডির ভিতরে অত বেশি অর্গ্যান, অত বেশি কিছু নেই। কিছু ফিউ স্পেশালাইজ সেল আর কিছু টিস্যু থাকে। কিন্তু আমরা হলাম কি কমপ্লেক্স মাল্টিসেলুলার অর্গানিজম। আমাদের মধ্যে হার্ট আছে, কিডনি আছে, ব্রেন আছে, বিভিন্ন রকমের অর্গ্যান আছে। So it is not possible for us to transform into an individual organism from our body part. So in complex multicellular organism, specialized cells make up tissue. Tissue থেকে কি তৈরি হয়? অর্গান। অর্গান থেকে কি তৈরি হয়? একটা অর্গান সিস্টেম। আর সেই অর্গান সিস্টেম দিয়ে তৈরি হয় একটা গোটা অর্গানিজম। তো এত কমপ্লেক্সিটির জন্য, এই যে আমাদের এত হাই ডিগ্রি অফ অর্গানাইজেশনের জন্য, আমাদের ক্ষেত্রে এই রিজেনারেশন প্রসেস করে নতুন অর্গানিজম তৈরি করা সম্ভব না। আর এই কোশ্চেনটা আমি প্রত্যেকবার আমার এখানে এক্সামে দেই, কোনোবারই স্টুডেন্টরা অত ভালো করে অ্যান্সার দিতে পারে না। ওপর ওপর দিয়ে পড়ে চলে আসে, তো অত ডিপলি কেউ পড়ে না। এবার চলে আসে হচ্ছে ফ্র্যাগমেন্টেশন। ফ্র্যাগমেন্টেশন কি দেখো, ড্রেনের জলে বা পুকুরের জলে এরকম চুলের মতো শ্যাওলা পাওয়া যায়। দেখো এই হাতের ছবিটা, এটা হচ্ছে চুলের মতো এক ধরনের শ্যাওলা, যেটার নাম হচ্ছে স্পাইরোগাইরা। এই স্পাইরোগাইরার একটা ভালো ছবি নিচের দিকে দেওয়া আছে, এই যে অরিজিনাল ছবি। মাইক্রোস্কোপের নিচে দেখলে এরকম দেখতে লাগে, সবুজ সবুজ কালারের যেগুলো দেখা যাচ্ছে, ওগুলো হচ্ছে ওদের পিগমেন্টস। হ্যাঁ, ক্লোরোফিল বডি ওগুলো। তো কি হলো, এর এই স্পাইরোগাইরাটা যখন ম্যাচিওর হয়ে যায়, স্পাইরোগাইরা শুনছো তো? কোয়েশ্চেন জিজ্ঞাসা করবো এখনই। স্পাইরোগাইরা যখন ম্যাচিওর হয়ে যায়, তখন এর ছোট ছোট টুকরো বা ফ্র্যাগমেন্টে ডিভাইড হয়ে যায়, ফ্র্যাগমেন্টস। তখন ইচ ফ্র্যাগমেন্ট থেকে নতুন আবার স্পাইরোগাইরা হয়ে যায়। ইচ ফ্র্যাগমেন্ট থেকে নতুন একটা স্পাইরোগাইরা, নতুন তিনটা বা চারটা, যতগুলোই হোক না কেন, নতুন স্পাইরোগাইরা হয়ে যাবে। তাহলে তো স্যার এটাও রিজেনারেশন হলো, তাই না? কিন্তু আমি আহ এটা হচ্ছে তোমার ম্যাচিওর হয়ে যায়, মানে এটা ন্যাচারাল প্রসেস, আর ওটা অ্যাক্সিডেন্টাল প্রসেস। ব্যাপার আছে, এরা নর্মালি ম্যাচিওর হয়ে, ন্যাচারালি এরা টুকরো টুকরো হয়ে নতুন করে আবার স্পাইরোগাইরা হয়ে যায়। হ্যাঁ। স্পাইরোগাইরার মতো আর কে করতে পারে তোমার ফ্র্যাগমেন্টেশন? আর একটা অ্যানিমাল আছে যেটা নাম হচ্ছে সি অ্যানিমন। সি অ্যানিমনও এরকম ফ্র্যাগমেন্টেশন করতে পারে। তো এক্সাম্পল কি? এই যে দেখো, দা ব্রেকিং আপ, এক্সাম্পল না তো ডেফিনেশন। দ্য ব্রেকিং আপ অফ বডি অফ এ সিম্পল মাল্টিসেলুলার অর্গানিজম ইনটু টু অর মোর পিসেস অন ম্যাচিউরিং, দেখো লেখা আছে ম্যাচিউরিং, each of which subsequently grows to form a complete new organism is called fragmentation. এক্সাম্পল স্পাইরোগাইরা, এটা প্ল্যান্টের এক্সাম্পল। আর সি অ্যানিমন, এটা মেরাইন অ্যানিমালের এক্সাম্পল। Give one example of animal which performs fragmentation. তখন আবার স্পাইরোগাইরা লিখে আসো না, সি অ্যানিমন। কোনটা অ্যানিমাল কোনটা প্ল্যান্ট বুঝতে হবে। স্পাইরোগাইরা সম্পর্কে একটু ইনফরমেশন দেওয়া আছে। এগুলো ফিলামেন্ট মানে সুতোর মতো অ্যালগি, শ্যাওলা, যেগুলো পন্ড, লেক, স্লো মুভিং স্ট্রিমে হয়। তারপরে বাকিটা প্রসেস দেওয়া আছে, প্রসেস তো আমি বুঝিয়েই দিলাম।
তাহলে what are the differences between regeneration and fragmentation? Differences between regeneration and fragmentation. এক নম্বর হচ্ছে রিজেনারেশন হচ্ছে it is an accidental reason in which the organism breaks due to any accident, হলো? আর এইখানে হবে it is a natural process, it is a not a natural process in which the organism breaks naturally on maturing. রিজেনারেশন আর একটা পয়েন্ট দিতে পারো, it is performed by relatively simple organisms যেমন স্পাইরোগাইডাস সি অ্যানিমল। আর এইখানে লেখো it is performed by relatively complex organisms হুম এক্সাম্পল ভুল বললাম। ই রং ই হি ওই দাঁড়া দাঁড়া এটা চেঞ্জ করে দাও, ছি ছি ছি। নাকি না ও না আছে স্যার। তো তুমি এক্সাম্পলটা ভুল বললাম মুখে। তো এই সেকেন্ড পয়েন্টটা কি লিখে ফেলছো? হ্যাঁ হ্যাঁ ঠিকই তো আছে। আচ্ছা সিম্পলটাকে কেটে কমপ্লেক্স করে দাও। কোনটা হবে না? রিজেনারেশন তো একটু কমপ্লেক্স হবে, মানে যদি দুটার মধ্যে কম্পেয়ার করি স্পাইরোগাইডার থেকে প্ল্যানারিয়া একটু কমপ্লেক্স, বুঝলা? আর ইট ইজ পারফর্ম বাই রিলেটিভলি সিম্পল অর্গানিজমস। এই দুটা পয়েন্ট দিলেই হবে। ওকে, এবার দেখো তোমার ফ্র্যাগমেন্টেশন আর বাডিং এর সরি ফিশন আর ফ্র্যাগমেন্টেশনেরও ডিফারেন্স বইতেই দেওয়া আছে। ফিশন আর ফ্র্যাগমেন্টেশনের ডিফারেন্স বইতেই দেওয়া আছে। ওটা কিছুই না, সিম্পলি ডেফিনিশনটা লিখে দিয়েছে যে ফিশন কারা করে, ইউনিসেলুলার অর্গানিজম করে, আর ফ্র্যাগমেন্টেশন কারা করে, মাল্টিসেলুলার অর্গানিজমরা করে। এটাই, আর কিছুই নেই। ফিশন মানে ওই যে বাইনারি ফিশন মাল্টিপল ফিশন যেটা বললাম। এবার চলে আসো ভেজিটেটিভ প্রোপাগেশন। সবগুলো আছে। ভেজিটেটিভ প্রোপাগেশন, তারপরে আছে আর্টিফিশিয়াল ভেজিটেটিভ প্রোপাগেশন। কিন্তু মনে হয় না আর্টিফিশিয়ালটা আজকে হবে, ভেজিটেটিভটা দেখি কতটা করানো যায়। সিলেবাস দেখো।
এবার চলে আসো, দেখে নিও প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন, দেখে নিও, বুঝে যাবো। ভেজিটেটিভ প্রোপাগেশন, ভেজিটেটিভ প্রোপাগেশনে যাওয়ার আগে আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে প্ল্যান্ট, একটা নতুন প্ল্যান্ট কি করে হয়, সিড থেকে হয়। তো সিডের মধ্যে একটা এরকম এমব্রায়ো থাকে, সিডের মধ্যে একটা এমব্রায়ো থাকে, যেই যেটার নাম হচ্ছে, এমব্রায়োর দুটো পার্ট হয়, একটা হচ্ছে গ্লিমিউল, যেটা হয় মাটির উপরে চলে যায়, মানে স্টেম ব্রাঞ্চ এগুলো হয়ে যায়, যেটা হয়ে যায় শুট। আর একটা পার্ট হয় রেডিক্যাল, রেডিক্যালটা নিচের দিকে চলে যায়, ওটা হয়ে যায় রুট। ঠিক আছে? তো প্ল্যান্ট সিড থেকে নতুন আর একটা প্ল্যান্ট হয়। এবার আমি বলি হচ্ছে ভেজিটেটিভ পার্ট। ভেজিটেটিভ পার্ট মানে হচ্ছে সিড বাদ দিয়ে প্ল্যান্টের স্টেম, রুট, লিফ, এগুলোকে প্ল্যান্টের ভেজিটেটিভ পার্ট বলে। কখনো শুনেছো স্টেম থেকে নতুন প্ল্যান্ট হয়? গোলাপ গাছের ডাল কেটে দিলে, তাই না, ডাল কেটে ওটাকে লাগিয়ে দিলে ওখান থেকে হয়। পাথরকুচি পাতা হয়, পাথরকুচি পাতা, বগিনভিলা, ওটারও লিফ থেকে নতুন গাছ হয়। তারপরে সুইট পটেটো, তারপরে ব্যানানা, এদের আবার রুট থেকে নতুন গাছ হয়। তার মানে সিড বাদ দিয়ে কোনো প্ল্যান্টের যদি ভেজিটেটিভ পার্ট থেকে নতুন প্ল্যান্ট হয়, তাহলে ওটাকে বলে ভেজিটেটিভ প্রোপাগেশন। আর এটাতে সিঙ্গেল প্ল্যান্টই লাগে, একটা গাছের ডাল দিয়েই তুমি আর একটা গাছ বানিয়ে নিতে পারবা। তাহলে ভেজিটেটিভ প্রোপাগেশন তোমার সেক্সুয়াল হলো না অ্যাসেক্সুয়াল হলো? অ্যাসেক্সুয়াল প্রোডাকশন। তাহলে in vegetative propagation, new plants are obtained from the parts of old plant like stem, root, leaves without the help of any reproductive organ, মানে ফ্লাওয়ার ফ্রুট ছাড়াই। যেমন তোমাদেরকে এবার এইটাতে কিন্তু এক্সাম্পলই একটু যা জ্বালায়। ঠিক আছে? কখনো দেখেছো যে একটা মাঠ, ওই মাঠে তোমার হচ্ছে এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দিই, একটা মাঠ, ওই মাঠে প্রচন্ড গরমে সব ঘাস শুকিয়ে গেল, সব ঘাস শুকিয়ে শেষ, মাঠটা একেবারে ঝাঁঝা হয়ে গেল। কিন্তু দেখবা বৃষ্টি হলে ওখানে আবার নতুন ঘাস হয়। কিভাবে হলো? ওল্ড যে ঘাসগুলো, ওদের স্টেম থেকে নতুন ঘাস হয়ে যায়। স্টেম কি একটা ভেজিটেটিভ পার্ট, বুঝতে পারছো? তাহলে এই যে দেখো, রেইন ওয়াটার যখনই হলো তখনই নতুন ঘাস, নিউ গ্রাস প্ল্যান্টস। Thus the green grass grow in the field after rain from the dry old stem of grass. তাহলে তোমার গ্রাস কিভাবে ভেজিটেটিভ প্রোপাগেশন করে? স্টেম দিয়ে। মনে কনফিউশন হয়ে যায় কিন্তু এগুলা। আচ্ছা, তারপরে দেখো, এই পাতাগুলো কখনো দেখেছো? ব্রায়োফাইলাম, পাথরকুচি, অনেকে নিজেদের বাড়িতে টবের মধ্যে লাগায়। এই পাথরকুচি পাতার এই যে কিনারা থেকে, এজ থেকে এরকম ছোট ছোট বার্ড বেরিয়েছে, এরকম। এই বার্ড গুলো মানে নতুন প্ল্যান্ট বেরিয়েছে। এই প্ল্যান্ট গুলো রুটও হয়, দেখো রুট সমেত প্ল্যান্ট বেরোয়। এই বার্ড গুলো যখন মাটিতে পড়ে যায়, মাটিতে পড়লে ওখান থেকে নতুন গাছ হয়ে যায়। এক্সাম্পল ব্রায়োফাইলাম, ব্রায়োফাইলাম এটা হচ্ছে। তাহলে এখান থেকে একটা ব্র্যাকেট করো, the birds are present on the stem as well as the leaves of bryophyllum plant, which can develop into new plants. So bryophyllum plants can reproduce by vegetative propagation by using either a piece of its stem or its leaves. তাহলে ব্রায়োফাইলাম কি দিয়ে করে? শুধু লিফ বলো না, আবার আছে কিন্তু স্টেমও আছে। হয়েছে? বাকি টাইমে এইটা এমনি রিডিং করো, এগুলো তো অত অত তো আর এক্সপ্লেন করতে বলবে না, এক্সাম্পল দিয়েই তোমাকে কোয়েশ্চেন দিবে। কারো বাড়িতে মানি প্ল্যান্ট আছে? মানি প্ল্যান্ট, মানি প্ল্যান্ট এটাকেও যদি তুমি একটা ডাল কেটে জলের মধ্যে কিছুদিন রেখে দাও, দেখবা ওখান থেকে নতুন রুট বেরিয়ে এসছে।
তার মানে কি এরাও স্টেম দিয়ে করে, স্টেম স্টেম দিয়ে করে। বাকিটা রিডিং করবা। এই যে দেখো লেখা, এই লাইনটা আন্ডারলাইন করে লেখো, ডিপ ওয়ান এন্ড অফ দি স্টেম ইন ওয়াটার। তাহলে দেখবা যে এটাই মেন লাইন, বাদ বাকিটা নিজেই বুঝে যাবা। আচ্ছা, তারপরে দেখো এইখানে পটেটোর ছবিটা দেখো। বাজার থেকে যে আলু কিনে নিয়ে আসে, আলুতে কখনো এই যে এরকম ছোট ছোট এরকম মানে এরকম ডট ডট দেখতে পেয়েছো? তারপরে ঘটনা হ্যাঁ, এগুলো হচ্ছে বলে আই, আলুর চোখ। তো এই আইগুলো থেকে আবার নতুন বার্ড বেরিয়ে আসতে পারে, আইগুলো থেকে আবার নতুন বার্ড বেরিয়ে আসতে পারে, সেই বার্ড থেকে নতুন আর একটা তোমার নিউ প্ল্যান্ট হতে পারে। স্যার, আলু প্ল্যান্টের কোন পার্ট? কেন স্যার? এটা তো মাটির নিচে আছে, এটা তো রুট হওয়া উচিত। এটাকে বলে আন্ডারগ্রাউন্ড স্টেম। কি বলে? আন্ডারগ্রাউন্ড স্টেম বলে। পটেটো কিন্তু যেটা আমরা খাই ওটা কিন্তু স্টেম, আন্ডারগ্রাউন্ড স্টেম, যেটার আর একটা নাম হচ্ছে টিউবার। টিউবার কি? এমন একটা পার্ট যার মধ্যে ফুড স্টোর করে রেখেছে। প্ল্যান্টের সেই পার্টগুলোই আমরা খাই যেগুলোর মধ্যে প্ল্যান্ট ফুড স্টোর করে রাখে। তা আলুর আন্ডারগ্রাউন্ড স্টেম বা টিউবারের মধ্যে আলু ফুড স্টোর করে রাখে। আর এই টিউবারের মধ্যে কি আছে? ছোট ছোট আই আছে, আই। এই আই থেকে বার্ড বের হয়। স্যার পেঁয়াজ দিয়ে করে যাবে। হ্যাঁ, দেখো তাহলে চলে আসো আন্ডারগ্রাউন্ড স্টেম দিয়ে বলে দিই। What is a tuber? A tuber is a thickened underground stem or root of a plant which is swollen with stored food. সব বলে দিয়েছি। তাহলে এইদিকে দেখো, আমার এখানে দেখো, দুই রকমের টিউবার হতে পারে, স্টেম টিউবার আর রুট টিউবার। পটেটো হচ্ছে স্টেম টিউবারের এক্সাম্পল, আর সুইট পটেটো হচ্ছে রুট টিউবারের এক্সাম্পল। মিষ্টি আলু কোনটা স্টেম? হ্যাঁ, মিষ্টি আলু খাও নাই? আগে পাওয়া যেত, এখন আর কেউ খায় না। পাওয়া যায় কিন্তু অত খায় না। স্যার অনিয়ন স্টেট না। অনিয়নও আন্ডারগ্রাউন্ড স্টোন। তাহলে দেখো এই যে পটেটো, পটেটোর যদি তুমি একটা আলুকে দুটো হাফ করে তুমি হচ্ছে মাটির মধ্যে পুঁতে দাও, তারপরে হচ্ছে মানে 3-4 মাস পরে যখন তুলবা দেখবে অনেকগুলো পটেটো হয়েছে। বুঝতে পারলা? তো এর কেন? কারণ পটেটোর ওইখানের মধ্যে কি আছে? বার্ড আছে, ছোট ছোট বার্ড আছে। এই যে দেখো এখানে পটেটো প্ল্যান্ট উইথ টিউবার্স। একটা পটেটোকে কেটে যদি লাগিয়ে দাও, তাহলে দেখবো কয়েক মাস পরে তুললে দেখবো অনেকগুলো টিউবার হয়েছে। এই যে ওর মধ্যে বার্ডস আছে যেগুলোকে আইস বলে। তাহলে পটেটোরটা এখান থেকে ব্র্যাকেট করো, পটেটোরটা এখান থেকে ব্র্যাকেট করো, এখানে শেষ করে দাও। এই যে আদার বার্ডস ক্যান অলসো ডু দ্য সেম। তো স্যার, পটেটো দিয়ে ভেজিটেটিভ প্রোপাগেশন করা খুব ফাস্ট। এই যে এখান থেকে ব্র্যাকেট করো, ইচ পটেটো প্ল্যান্ট ক্যান প্রডিউস মোর দ্যান ওয়ান টিউবার and each tuber has more than one bud which produce more than one new plants. এই জন্য দেখো ভেজিটেটিভ প্রোপাগেশন মেথড অফ প্রডিউসিং পটেটো প্ল্যান্টস বাই টিউবার ইজ মাচ ফাস্টার দ্যান দ্য প্রোডাকশন অফ পটেটো প্ল্যান্ট ফ্রম সিড। সিড থেকে পটেটো প্ল্যান্টের মানে তৈরি করার থেকে ভেজিটেটিভ প্রোপাগেশন করে বানানো আরো ফাস্ট। এবার আমরা দেখি হচ্ছে আর্টিফিশিয়াল প্রোপাগেশন অফ প্ল্যান্টস, কিন্তু আর নিতে পারবে না, এত অবধি দিলাম। আর্টিফিশিয়ালটা পরের দিন করিয়ে দেবো।